হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসেছি আজকে লিভার নিয়ে। লিভারের যে পার্ট 2 আজকে আমরা করছি। পার্ট 2তে আমরা দেখব ফাংশনস অফ লিভার। আগের দিন বেসিক সমস্ত কিছু লিভার সম্বন্ধে আমরা আলোচনা করেছি, হিস্টোলজি থেকে আরম্ভ করে সব কিছু। অ্যান্ড আজকে যেটা আমরা ডিটেল ডিসকাশন করব সেটা হচ্ছে ফাংশন অফ লিভার। সো লেকচারটা বড় হওয়ার কারণে আমি আমার যদিও ইচ্ছা ছিল না দুটো পার্টে ভাগ করার, কিন্তু তাও দুটো পার্টেই ভাগ করলাম। আমাকে অনেকজন রিকোয়েস্টও করলো দুটো পার্টে ভাগ করার জন্য, তো তাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে এবং তোমাদেরও সুবিধার্থে আমি পার্টটাকে দুটো ভাগে ভাগ করছি। লিভারটাকে বড় টপিক অল্প অল্প করে পড়বো, বুঝে বুঝে পড়বো, ডিটেল ডিসকাশন করবো, ব্যাস। সো আজকে আমরা যেটা স্টার্ট করতে আছি সেটা হচ্ছে ফাংশন অফ লিভার। ওকে, আর তেমনভাবে কিছু নেই। এখানে কয়েকটা কাজ সম্বন্ধে আমরা আলোচনা করব, যে ফাংশন অফ লিভার। ফাংশন অফ লিভার একমাত্র হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে ব্লাডের ক্ষেত্রে, ফর ব্লাড। আমরা দেখব ভ্রূণাবস্থায়, যখন ভ্রূণ এমব্রয়েড স্টেটে এই লিভার কিন্তু লোহিত রক্তকণিকা গঠন করে, আরবিসি গঠন করে লিভার ইন এমব্রয়েড সেল। আর এইটাই কিন্তু পূর্ণাঙ্গ দশায় লিভারই কিন্তু আরবিসিকে বিশ্লিষ্ট করে বা আরবিসিকে ভাঙন করে। লাইসিস, আমরা জানি লাইসিস যেখানে আমরা পাই সেটা হচ্ছে বায়োলজিতে, লাইসিস যেখানে পাবো সেটা মাঝে ভাঙা, আর এটা হচ্ছে জেনেসিস। তো এমব্রয়েড স্টেটে আরবিসিকে জেনেসিস করে কে, জেনেসিস করে সেটা হচ্ছে লিভার, আর পূর্ণাঙ্গ দশায় সে আরবিসিকে বিশিষ্ট করে লাইসিস, মানে বিশিষ্ট করে লিভার। এবার আমরা দেখব যে এই যে কি লিভার কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম বা লোহার সঞ্চয় ঘটায়। আর লোহার সঞ্চয় ঘটানোর পরে কিন্তু সে হিমোগ্লোবিন সৃষ্টি করতে পারে বা হিমোগ্লোবিন তৈরি করে। বিভিন্ন রকম প্লাজমা প্রোটিন কিন্তু ইহারা মানে ক্ষরণ করে, প্লাজমা প্রোটিন এখান থেকে খরিত হয়। আর কি হতে পারে, বেশ হ্যাঁ, আর এটা ভলিউম নির্ধারণ করে, বা ব্লাড ভলিউম, যেটা রক্তের পরিমাণ বলতে পারি আমরা, ব্লাড ভলিউম, সেটাও কিন্তু এই লিভারই কিন্তু নির্ধারণ করে। বেশ, এতটা দেখলাম। আবার কি, এখানে আমরা জানি যে রক্তবাহের মধ্যে রক্ততঞ্চন আমরা জানি, রক্ততঞ্চন সাহায্য করছে, রক্ততঞ্চনকে প্রতিরোধ করছে। কীভাবে দেখি, যে আমরা জানি যে প্রথম বিন এবং আমার ফাইব্রিনোজেন এটা হচ্ছে, ইহারা কিন্তু প্রথম বিন এবং ফাইব্রিনোজেনকে ক্ষরণ করছে, বা মানে প্রথম বিন এবং ফাইব্রিনোজেন এই যে সৃষ্টি করে রক্ততঞ্চনে সাহায্য করে। রক্ততঞ্চন যে ব্লাড ক্লট আমরা বলে থাকি, ব্লাড ক্লটে সাহায্য করে, রক্ততঞ্চনে সাহায্য করে। রক্ততঞ্চন সম্বন্ধে আমরা 9-এ পড়েছি, হ্যাঁ, যে যদি শরীরে কোনো অংশ কেটে যায় বা ছিঁড়ে যায়, তো সেই অংশ আবার আমরা সেখান থেকে তো রক্ত এমনি হয় না যে পড়েই গেল এরকম তো হয় না। কি হয়, একটা টাইম পর তো সেই রক্তটা ক্লট হয় বা জমাট বাঁধে, সেই রক্ত ব্লাড ক্লটে সাহায্য করছে প্রথম ফাইব্রিনোজেন। এটা কিন্তু লিভার থেকে উৎপন্ন হচ্ছে বা লিভার এটাকে সৃষ্টি করছে। আবার লিভারের যে মাস্ট সেল বা লিভারের যে মাস্ট কোষ, এই মাস্ট কোষ থেকে কিন্তু হেপারিন খরিত হচ্ছে, মাস্ট সেল। এখান থেকে হেপারিন ক্ষরণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি, এটা পড়েছি আমরা, এটা অ্যান্টিকোয়াগুনান্ট বা রক্ততঞ্চন বিরোধী পদার্থ। যে রক্তবাহের মধ্যে যদি এরকম কোনো হতো যে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বেঁধে গেল, আমরা মরে গেলাম, এরকম তো হয় না। এরকম তো হয় না, রক্তবাহের মধ্যে তো রক্ত জমাট বাঁধতে পারে না। এর কেন পারে না? হেপারিনের উপস্থিতির জন্য। হেপারিন কে করে? হেপারিন সিক্রেট করে কিন্তু এই মাস্ট সেল প্রেজেন্ট থাকে লিভারে। লিভার থেকে মাস্ট সেল থেকে হেপারিন অ্যান্টিকোয়াগুনান্ট। ব্যাস, এতটা পর্যন্ত দেখা গেল। ব্লাডের প্রথম হচ্ছে এমব্রয়েড স্টেটে এটাই আরবিসি ফর্ম করছে, পূর্ণাঙ্গ দশায় এটাই আরবিসিকে লাইসিস করছে, এটা হিমোগ্লোবিন, এখানে মানে লোহা সঞ্চিত হয়ে হিমোগ্লোবিন গঠন করবে, এবং এখানে প্লাজমা প্রোটিন বিভিন্ন রকম সংশ্লেষ করবে। এটা ব্লাড ভলিউম নিয়ন্ত্রণ করে, রক্তের আয়তন, তারপরে লিভার থেকে প্রথম বিন ফাইব্রিনোজেন প্রভৃতি নির্গত মানে সৃষ্টি করে লিভার, এবং এটা রক্ততঞ্চনে সাহায্য করে, ব্লাড ক্লটিংয়ে। আর মাস্ট সেলটা মাস্ট সেল থেকে হেপারিন ক্ষরণ হয়। হেপারিনটা অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ততঞ্চন বিরোধী পদার্থ হিসেবে কাজ করে, যেটা রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনকে রোধ করে। এবার আমরা দেখব ডাইজেশনের কি ভূমিকা, রোল ইন ডাইজেশন কি করে, যে এখানে
তো বাইল নিঃসরণ করে লিভার। তো বাইল আমরা বলেছিলাম ফ্যাটের অপদ্রব সৃষ্টির মাধ্যমে যে বাইল নিঃসরণ করছে, সেই বাইলটা কিন্তু ফ্যাটের বা ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে অপদ্রবে পরিণত করে ফ্যাটকে পরিপাকে সাহায্য করে। এটা মেনলি যে ডাইজেশনটা হয় সেটা হচ্ছে ফ্যাট বাইলের মাধ্যমে। এবার আমরা দেখব যে বর্ণ নির্ধারণ, খুব ইম্পর্টেন্ট। কালার, কিসের কালার? আমাদের মলমূত্রের কালার। বলতে খারাপ লাগলো, এটা বলতেই হবে, কোনো ব্যাপার নাই, পড়াশোনার ক্ষেত্রে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে বাইল, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার আমরা ডিসকাস করতে যাচ্ছি। বাইল, বাইল এর মধ্যে দু রকমের কি থাকে? রঞ্জক থাকে, পিত্তরঞ্জক। পিত্তর মধ্যে যে রঞ্জক থাকে তাহলে পিত্তরঞ্জক। বিলিরুবিন, বিলিরুবিন আর বিলিভার্ডিন, দুটো রঞ্জক থাকে। বাইলের রং কী হয়ে থাকে? এই রং হয়ে থাকে গ্রিনিশ ইয়েলো বা গ্রিনিশ ইয়েলো বা ইয়েলোইশ গ্রিন, যাই বলিস, সবুজাভ হলুদ বা হলুদাভ সবুজ, ইয়েলোইশ গ্রিন। এটা বর্ণ কিন্তু হলুদাভ সবুজ হয়ে থাকে, কারণ বিলিরুবিনের বর্ণ হচ্ছে ইয়েলো আর বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে গ্রিন। তো দেয়ার কম্বাইনের ফর্ম হচ্ছে বাইল। তো এটা হচ্ছে পিত্ত, ইয়েলোইশ গ্রিন বা সবুজাভ হলুদ বর্ণ পিত্তর হয়ে থাকে। কেন? ইন দ্য প্রেজেন্স অফ, ফর দ্য প্রেজেন্স অফ বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন, পিত্তরঞ্জক। বেশ, পিত্তরঞ্জক হয়ে থাকে। এবার আমরা দেখব যে এই বিলিরুবিন বিলিভার্ডিনের উপস্থিতির জন্যই আমাদের মলমূত্রের রং কিন্তু হলুদ হয়ে থাকে। যাই হোক, মলমূত্রের বর্ণ হলুদ হয়ে থাকে। এবার যদি আমি বলি যে বিলিরুবিন বিলিভার্ডিন কী করে উৎপন্ন হচ্ছে, বিলিরুবিন বিলিভার্ডিন কিন্তু আমার কোথায় উৎপন্ন হচ্ছে? বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন হচ্ছে আমার লিভারে। বেশ, আমি একটু জাস্ট সংক্ষেপে দেখাবো বিলিরুবিন বিলিভার্ডিনটা কী করে উৎপন্ন হচ্ছে। বেশ, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট যকৃতে যেটা আমার হিম অংশ, হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়, আরটা ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে কিন্তু বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন হয়। বারবার পয়েন্ট আউট ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন হয়। তো হিমোগ্লোবিনের যে হিম অংশটা, যেটা লোহার অংশটা, সেটা আমরা কিন্তু আমরা জানি তো এটা কম্পাউন্ড প্রোটিন, সংযুক্ত প্রোটিন যৌগ। সংযুক্ত প্রোটিন যৌগের মধ্যে একটা প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট থাকে। এটাকে অ্যাপোপ্রোটিন, এটাকে প্রোস্থেটিক গ্রুপ বলা হয়। এটা কিন্তু আমরা ওই কি চ্যাপ্টার নাম, ওই অর্গানিক কম্পাউন্ডে ওইখানে পড়েছি। হ্যাঁ, তো হিমোগ্লোবিনের মধ্যে একটা যে হিম অংশটা, হ্যাঁ, এই গ্লোবিন হচ্ছে প্রোটিন, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পার্ট আর হিমটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। সরি। বেশ, এই যে হিম বা এই যে মানে হিমটা, এই হিমটা কিন্তু হিম অক্সিডেজ, এটা এনজাইমের নাম হিম অক্সিডেজ। হিম অক্সিডেজের ক্রিয়ায় যকৃতে, সব কেস যকৃতে হচ্ছে, এটা কিন্তু বিলিরুবিনে পরিণত হচ্ছে, বিলিরুবিনে। বা এটা কিন্তু বিলিরুবিন বলা থেকে এটা সরি একটু ভুল, বিলিভার্ডিনে পরিণত হচ্ছে, বিলিভার্ডিনে পরিণত হচ্ছে, সরি, এটা বিলিভার্ডিনে পরিণত হচ্ছে, বিলিভার্ডিন। এটা হিম যে হিম পার্টটা, সেটা হিম অক্সিডেজের ক্রিয়ায় বিলিভার্ডিনে পরিণত হচ্ছে এবং সেখান থেকে বিলিরুবিনে পরিণত হচ্ছে একটা উৎসেচকের ক্রিয়ায়, বিলিরুবিনে। সেই উৎসেচকটার নাম কি? সেই উৎসেচকটার নাম হচ্ছে বিলিভার্ডিন রিডাক্টেজ, বিলিভার্ডিন রিডাক্টেজ। এক একটা পার্ট কিন্তু আমি আজকে আলোচনা করছি। হিমোগ্লোবিনের যে হিম অংশটা, সেটা হিম অক্সিজের ক্রিয়ায় বিলিরুবিনে পরিণত হচ্ছে, বিলিভার্ডিনে পরিণত হচ্ছে, বিলিভার্ডিন আবার বিলিভার্ডিন রিডাক্টেজের ক্রিয়ায় বিলিরুবিনে পরিণত হচ্ছে। বেশ, এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা দেখলাম ফ্যাট বিপাক, কার্বোহাইড্রেট বিপাক করছে। তার আগে আমরা দেখব এখানে কার্বোহাইড্রেট বিপাকের আগে যে এটা কী কী পদার্থ সঞ্চয় করে। এটা কিন্তু বিভিন্ন পদার্থ সঞ্চয় করে, বিশেষ করে এটা ভিটামিন সঞ্চয় এবং সংশ্লেষ। ভিটামিনের ক্ষেত্রে কীরকম দেখি আমরা, ভিটামিনের ক্ষেত্রে কীরকম হচ্ছে, ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন এ এটা সংশ্লেষ করে, ভিটামিন এ সংশ্লেষ করে, ভিটামিন এ সংশ্লেষ করে। আর বি কমপ্লেক্স থেকে, ভিটামিন বি কমপ্লেক্স থেকে, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স থেকে ভিটামিন এ ইহা সংশ্লেষ করে। এছাড়াও কেডা মানে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি আর ভিটামিন এ, এটা সঞ্চয় করে। ইট স্টোর্ড ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ। আর ভিটামিন বি কমপ্লেক্স থেকে ইহা ভিটামিন এ প্রস্তুত করতে সাহায্য করে। বেশ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেহের বিভিন্ন তাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। বিভিন্ন বিপাকজাত পদার্থ থেকে যে সমস্ত তাপ উৎপন্ন হয়, সেই তাপ ইহা শোষণ করে কিন্তু আমার দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আচ্ছা,
তাহলে ভিটামিন গেল, ব্লাডের ক্ষেত্রে গেল, বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন গেল। এবার যদি আমরা দেখি যে প্রোটিনের বিভাগ, আগে আমরা প্রোটিন বিভাগটা নিয়ে আলোচনা করব। প্রোটিন বিভাগের ক্ষেত্রে আমরা দুটো টার্ম পাবো, ডাইজেশন অফ প্রোটিন, ডাইজেশন অফ প্রোটিনের যে ডাইজেশন অফ প্রোটিন, সরি মা ফোন করেছিল, ডাইজেশন অফ প্রোটিনের ক্ষেত্রে আমরা দুটো টার্ম পাবো। একটা হচ্ছে, এটা দুটো টার্মই কিন্তু আমাদের যেটা ছিল অ্যামিন গ্রুপ, এই অ্যামিন গ্রুপকে নিয়ে। প্রোটিন পাওয়ার ক্ষেত্রে দুটো আমরা টার্ম পাবো, সেটা হচ্ছে ডি অ্যামিনেশন আর ট্রান্স অ্যামিনেশন। কি এক নাম্বার, প্রথমে আমরা দেখবো ডি অ্যামিনেশন, আমি ভাষাটা বলতে চাই, ডি অ্যামিনেশন বা অ্যামিনেশন বা আরটা হচ্ছে ট্রান্স অ্যামিনেশন। দুটো কিন্তু এক জিনিস নয়। ট্রান্স অ্যামিনেশন, বেশ। হোয়াট ইজ ডিঅ্যামিনেশন? ডিঅ্যামিনেশন হচ্ছে যখন প্লাজমা, আমরা দেখলাম আগে দেখেছি কিন্তু যকৃৎ প্লাজমা প্রোটিন সংশ্লেষ করেছে, এর সিনথেসিস প্লাজমা প্রোটিন। এবং এই যে দেখব এই ডিঅ্যামিনেশন দ্বারা অ্যামিনো অ্যাসিডের যে অ্যামিন গ্রুপ, অ্যামিনো অ্যাসিড তো আমরা জানি অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনের একক, অ্যামিনো অ্যাসিড, এইটার যে NH2 পার্ট, মানে যে অ্যামিন পার্ট বা অ্যামিনো গ্রুপ, সেটাকে কিন্তু কি করে, সেটাকে এটা এই ডিঅ্যামিনেশন পদ্ধতিতে পরিত্যক্ত হয়, অবশ্যই লিভার পরিত্যক্ত হয়, এবং ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড প্রস্তুত হয়, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড। এই যে এইটাকে আমরা বলছি ডিঅ্যামিনেশন। তাহলে ডিঅ্যামিনেশন কি? ডিঅ্যামিনেশন হচ্ছে যে এই যে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো যে গ্রুপটা NH2, সেই গ্রুপটা আমার কিন্তু যে পদ্ধতিতে এই গ্রুপটা পরিত্যক্ত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে, সেটা আমরা বলতে পারি ডিঅ্যামিনেশন। ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড ডিঅ্যামিনেশন মানে এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এবং আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা ট্রান্স অ্যামিনেশন। এবার আমরা দেখবো যে এই অ্যামিনো অ্যাসিডের যে নাইট্রোজেনযুক্ত অংশ, অ্যামিনো অ্যাসিডের যেটা নাইট্রোজেনযুক্ত অংশ, নাইট্রোজেন পার্ট, সেটা যখন মানে অন্য কোনো যৌগের দ্বারা প্রতিস্থাপিত, কোনো শর্করা জাতীয় যৌগের দ্বারা যখন প্রতিস্থাপিত হয় এবং সেটা একটা অন্য অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, এইটা রিপ্লেসড বাই এনি কার্বোহাইড্রেট কম্পাউন্ড, এটাকে কম্পাউন্ড বলে, কম্পাউন্ড। এবং সেটাকে আমরা বলে থাকি কি বলে থাকি, সেটাকে ট্রান্স অ্যামিনেশন বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম এটা প্রোটিনের ক্ষেত্রে ডিঅ্যামিনেশন আর ট্রান্স অ্যামিনেশন। ডিঅ্যামিনেশন হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের যেটা অ্যামিন পার্ট NH2, সেটা যখন পরিত্যক্ত হবে সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এই পদ্ধতিতে পরিণত হয়। এবং ট্রান্স অ্যামিনেশন হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেন পার্টটা ইট ইজ রিপ্লেসড বাই এনি কার্বোহাইড্রেট কম্পাউন্ড, এবং সেটা অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডের পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলে থাকি ট্রান্স অ্যামিনেশন। আমি বলেছিলাম লেকচারটা প্রচুর বড় হবে, সুতরাং একটা পার্টে হয়তো আপলোড করতে পারা যেতে পারে না, যাই দেখা যাক কী হচ্ছে, আগে কমপ্লিট তো করি। বেশ, এবার আমরা দেখব কার্বোহাইড্রেট ফ্যাক্ট। এই কার্বোহাইড্রেট ডাইজেশনের ক্ষেত্রে আমরা যে টার্মগুলো পাবো সেগুলো কিন্তু আমাদের পরিচিত টার্ম, মানে যে টার্মগুলো পাবো সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, ফার্স্ট পার্ট সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস টার্মটাও আমরা পরিচিত, কিন্তু তার আগে আমরা বলে থাকি জেনেসিস। আমি বায়োলজিতে যেখানে জেনেসিস পাবো সেখানে বলবো কোনো কিছু ফর্মেশন হচ্ছে, কোনো কিছু তৈরি হচ্ছে। তো গ্লাইকোজেনেসিস কিসের ফর্মেশন হচ্ছে? গ্লাইকোজেনের ফর্মেশন হচ্ছে, নাম শুনে বুঝতে পারছি, গ্লাইকোজেনেসিস, ফর্মেশন অফ গ্লাইকোজেন ইজ কল্ড গ্লাইকোজেনেসিস। আমি দেখবো, আমি এটা হরমোনে পড়েছিলাম আমরা, কিসে? ইনসুলিন। কোন হরমোন সাহায্য করছে এখানে? ইনসুলিন। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ বা গ্লুকোজ অনুপস্থিতি দুটোই কিন্তু শরীরের পক্ষে খারাপ। অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ এবং গ্লুকোজ অনুপস্থিতি দুটোই শরীরের পক্ষে খারাপ। গ্লাইকোজেনেসিস কি হয়? গ্লাইকোজেনেসিস হচ্ছে যে মানে গ্লাইকোজেনের ফর্মেশন হচ্ছে, আমরা যদি খাবারের মাধ্যমে এমনি হলেও কোনোদিন বেশি কার্বোহাইড্রেট বা বেশি গ্লুকোজ আমাদের দেখে চলে গেল, এবং সেটা কিন্তু যকৃৎ আর পেশিতে সঞ্চিত থাকবে। কোথায়? যকৃৎ আর পেশিতে, লিভারে আর মাসেলে, পেশিতে। তো ইনসুলিন কি করবে? ইনসুলিন এই যে লিভারে ইনসুলিন করবে কি, এই গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করবে,
এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারবো গ্লাইকোজেনেসিস। তো গ্লাইকোজেন ফর্মেশন তো হচ্ছে, তো এটাই তো গ্লাইকোজেনেসিস। তো ইনসুলিনের উপস্থিতিতে গ্লুকোজের গ্লাইকোজেনে পরিণত হওয়ার পরকে গ্লাইকোজেনেসিস বলছে। এটা লিভার আর মাসেলে যখন গ্লাইকোজেনটা মানে গ্লুকোজটা বেশি পরিমাণে সঞ্চিত হয় তখন ইনসুলিন গ্লুকোজটাকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে। এবার 2 নম্বর, সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস আবার একই টার্ম খুবই ইম্পর্টেন্ট। লাইসিস মানে ভাঙা, জেনেসিস মানে ফর্মেশন, লাইসিস মানে হচ্ছে ভাঙা। এবার গ্লাইকোজেনোলাইসিস মানে কার ভাঙন? গ্লাইকোজেনের ভাঙন। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনের ভাঙন, গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেনের ফর্মেশন। এটা একে সাহায্য করবে। অবভিয়াসলি এটা যদি বিপরীত কাজ হয়ে থাকে তো অ্যান্টিগোনাস্টিক হরমোন কার? অ্যান্টিগোনাস্টিক হরমোন ইনসুলিনের মানে বিপরীতধর্মী হরমোন কার? অবশ্যই গ্লুকাগন। সেটা কি করবে? এই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করবে, গ্লুকাগন। সাপোজ আগেকার দিনে যেটা হতো, বেশিরভাগ ক্ষেত্রে দিনের পর দিন নির্জলা উপবাস থাকতো, বা যদি কেউ প্রচুর পরিমাণে কাজ করে নেয়, প্রচুর যদি কেউ কাজ করছে, কেউ জিম টিম যাচ্ছে, তো সেই যে কাজ যে সে করছে, এতটা পরিমাণ কাজ করার ফলে তার দেহে যা ছিল মানে গ্লুকোজ ছিল তা কিন্তু সব জারিত হয়ে তো ক্যালোরি বার্ন করছে। যাই হোক, সে কাছে গ্লুকোজ আর নেই, তাহলে কি হবে? গ্লুকোজের অভাব বোধ করছে। তখন তার যে এবার গ্লুকাগন প্রোটিনে কাজ করছে, এই গ্লুকাগন প্রোটিনটা গ্লাইকোজেনকে বিশ্লেষ করে গ্লুকোজে পরিণত করছে, যে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান বজায় রাখছে। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান বজায় রাখার জন্য ইনসুলিন আর গ্লুকাগন একসঙ্গে কাজ করছে, এটা মনে থাকবে। এবার এখানে আরেকটা জিনিস, নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস মানে কি? অনেক সময় এরকম হয় যে গ্লাইকোজেন থেকে আমার গ্লুকোজের ফর্মেশন না হয়ে কোনো রকম নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে বা অশর্করা থেকে গ্লুকোজের ফর্মেশন হচ্ছে। এম আই ক্লিয়ার? মানে যদি কোনো নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে আমার গ্লুকোজের ফর্মেশন, এটাকে আমরা বলে থাকি নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে গ্লুকোজের, যেমন অশর্করা মানে প্রোটিন, ফ্যাট বা ভিটামিন, এখান থেকে যে গ্লুকোজের আমার ট্রান্সফরমেশন বা উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বলে থাকি নিওগ্লুকোজেনেসিস। যেমন ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল, এটা গ্লুকোজ বা গ্লাইকোজেনে পরিণত হয় কিন্তু যকৃতে। তাহলে আমরা যকৃতে যে ডাইজেশন সংক্রান্ত কাজ সবগুলো দেখলাম, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কাজ করছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটে ডাইজেশনে কাজ করছে। আমি প্রথমেই বলেছি বাবা, এটা মোর দেন 100 অ্যাক্টিভিটিস পারফর্ম করে থাকে। আমরা তো কয়েকটা অ্যাক্টিভিটি দেখছি, আমরা তো সব দেখতে পারবো না। সব দেখলে শুধুমাত্র লিভার নিয়ে একটা বায়োলজি যেটুকু আমাদের 7টা বইটা আছে, মোটা বই, ওই বইটা সমান একটা বই হয়ে যাবে। সে যাই হোক, তো নিওগ্লুকোজেনেসিসে আমরা 3টে দেখলাম। এবার লাস্ট যেটা, সেটা আমরা রেচন। যকৃতে কিন্তু রেচনেও ভূমিকা আছে, যকৃতের রেচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যা বেশ, যাই হোক, রেচনে কি ভূমিকা পালন করছে দেখ। যকৃতকে সহায়ক রেচনাঙ্গ বলা হয়, সহায়ক রেচনাঙ্গ। আমাদের যেটা প্রোটিনের যে মানে পরিপাকের ফলে যেটা আমাদের মানে প্রোটিনের অপচিতিমূলক বিপাক্রিয়ার ফলে আমার অ্যামোনিয়া উৎপন্ন হয়। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া আমরা কিন্তু দেখেছি, ডিঅ্যামিনেশন প্রক্রিয়াটা কি, যেটা NH2 এর গ্রুপের অপসারণ অ্যামিনো অ্যাসিড থেকে। বেশ, তো ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় এটা যে প্রোটিন, ইট কনভার্টস ইনটু অ্যামোনিয়া। শরীরে কিন্তু অ্যামোনিয়াটা প্রচণ্ড একটা হেভি ওয়েস্ট, খারাপ বর্জ্য। এই অ্যামোনিয়াটা কিন্তু এই যকৃতে অর্নিথাইন চক্রের মাধ্যমে ইউরিয়ায় পরিণত হচ্ছে এবং ইউরিয়া মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। ইউরিয়া অপেক্ষাকৃত কম ক্ষতিকারক, এটা কম ক্ষতিকারক, এটা ইউরিয়াটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং অর্নিথাইন চক্রে এখানে একটা উৎসেচক কাজ করে, সেটা হচ্ছে আর্জিনেজ। এই আর্জিনেজটা একমাত্র আমার এই লিভারেই থাকে, তো যাই হোক,
এটা সহায়ক রেচন অঙ্গ হিসেবে কিভাবে কাজ করছে? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় প্রোটিন থেকে যে ক্ষতিকারক অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াকে অনির্ধারণ চক্রের মাধ্যমে আর্জিনেজ উৎসেচকের ক্রিয়ায় ইউরিয়া পরিণত করে এটাকে দেহের বাইরে বাইরে বের করে দিচ্ছে। এটা হচ্ছে লিভারের ফাংশন। আর একটা জাস্ট ডিটক্সিফিকেশন। আমি বলেছিলাম একটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে। ডিটক্সিফিকেশন কি? ডিটক্সিফিকেশন হচ্ছে লিভার কি করে? লিভার হচ্ছে ভালো জিনিসগুলোকে বাইরে রাখবে, ভিতরে রাখবে, আর খারাপ জিনিসগুলোকে বাইরে বার করে দেবে। ভালো জিনিসকে ভিতরে রাখবে, খারাপ জিনিসকে ভিতরে বাইরে দেহে বাইরে বার করবে। এটা অত্যন্ত দেহের পক্ষে মঙ্গলজনক একটা কি বলবো কাজ। যেমন ব্রুসিক অ্যাসিড বাংলায় লিখি ব্রুসিক অ্যাসিড, এটা কিন্তু দেহের পক্ষে খুব ক্ষতিকারক একটা বর্জ্য পদার্থ। এইটা ডিটক্সিফিকেশন পদ্ধতিতে এটাকে কি করছে? এটাকে পটাশিয়াম থায়োসালফাইডে পরিণত করছে। পটাশিয়াম থায়োসালফাইডে পরিণত করছে কে? লিভার। এটা ব্যাড, এটা ভালো। খারাপ জিনিসটাকে ভালো হতে পরিণত করাতে এর কাজ। তো এটাই হচ্ছে। তো মনে হচ্ছে লিভার শেষ হলো। যা ছিল আমাদের এনসিইআরটি বা ডাব্লিউবিসি সিলেবাসে সবই মোটামুটি কভার করার চেষ্টা করলাম। এর থেকে আর কি বেশি থাকতে পারে? ইটস মোর দ্যান এনাফ। তো যেটা পড়েছিলাম এটা সবচেয়ে বড় বা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকচার হতে পারে বাংলা ভার্সনে যেগুলো আপলোড করা হয়েছে। বেশ, ঠিক আছে। তো দিস ওয়াজ অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট দিন প্যানক্রিয়াস নিয়ে, অগ্নাশয় নিয়ে। টিল দেন, গুড বাই।